আজকে প্লাস্টিড নিয়ে আলোচনা করতে চাই। গত ক্লাসে মাইটোকন্ড্রিয়া নিয়ে আলোচনা করেছিলাম, আজকে প্লাস্টিড নিয়ে আলোচনা করতে চাই। প্লাস্টিড গাছের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ প্লাস্টিড উদ্ভিদ ছাড়া প্রাণীতে কখনোই পাওয়া যায়। প্লাস্টিড উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, কারণ প্লাস্টিড উদ্ভিদ ছাড়া প্রাণীতে কখনোই পাওয়া যায়। তাহলে প্লাস্টিড উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু ও প্লাস্টিড উদ্ভিদের একটা গুরুত্বপূর্ণ অঙ্গাণু যা প্রধানত তিনটি কাজে সাহায্য করে। কাজ তিনটা হচ্ছে: খাদ্য প্রস্তুত করতে গাছকে সাহায্য করে, গাছের বিভিন্ন খাদ্য উপাদান সঞ্চয় করতে সাহায্য করে এবং গাছকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে। তাহলে প্লাস্টিড কাকে বলা হবে? যে এই তিনটা শর্ত পূরণ করে তাকে প্লাস্টিড বলা হয়। প্লাস্টিড কাকে বলে? উদ্ভিদের গুরুত্বপূর্ণ যে অঙ্গাণু খাদ্য প্রস্তুত করবে, খাদ্য সঞ্চয় করবে এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে। তাহলে প্লাস্টিড গাছের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, প্লাস্টিড উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ অঙ্গাণু, যেটা প্লাস্টিড উদ্ভিদ কোষের একটা গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটা তিনটা গুরুত্বপূর্ণ কাজ করে: খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে। তাহলে প্লাস্টিডের সংজ্ঞা বলছি, মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন সবাই। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ যে সাইটোপ্লাজমীয় অঙ্গাণু তিনটি গুরুত্বপূর্ণ কাজ করে: খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে, উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে প্লাস্টিড বলে। প্লাস্টিড তিন ধরনের হতে পারে: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তোমরা সবাই জানো প্লাস্টিড তিন ধরনের: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। তোমরা সবাই জানো ক্লোরোপ্লাস্টের কালার হচ্ছে সবুজ এবং তার কাজ হচ্ছে খাদ্য প্রস্তুত করা। তোমরা সবাই জানো ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, তবে সবুজ ব্যতীত অন্য কালার। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, মানে বিভিন্ন কালার হয় তবে সবুজ ব্যতীত অন্য কালার, হলুদ, নীল, কমলা, লাল ইত্যাদি কালার। ক্রোমোপ্লাস্ট যেহেতু বিভিন্ন রঙের হয়, তাই উদ্ভিদকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করাই হচ্ছে তার কাজ। উদ্ভিদকে বর্ণময় আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করাই হচ্ছে তার কাজ। আর লিউকোপ্লাস্ট হচ্ছে বর্ণহীন প্লাস্টিড, মানে কোনো রং নাই, যেটা খাদ্য সঞ্চয় করতে গাছকে সাহায্য করে। আমি নিচে লিখে দিয়েছি, এই ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্টের সংজ্ঞা আমরা 1 আর 2 কে যোগ করে দিব। ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্টের লিউকোপ্লাস্টের সংজ্ঞা আমরা 1 আর 2 কে যোগ করে দিব। দেখো কিভাবে আমি সংজ্ঞাগুলো বানাচ্ছি। ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা বলছি, সবুজ রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। সবুজ রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাকে বলা হয় ক্লোরোপ্লাস্ট। সবুজ ব্যতীত অন্যান্য রঙের যে প্লাস্টিড উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে বলে ক্রোমোপ্লাস্ট। সবুজ ব্যতীত অন্যান্য রঙের যে প্লাস্টিড উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে বলে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের সংজ্ঞা বলছি, বর্ণহীন যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে তাকে বলে লিউকোপ্লাস্ট। বর্ণহীন যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সহায়তা করে তাকে বলে লিউকোপ্লাস্ট। তাহলে আমি বলতে চাচ্ছি প্লাস্টিড তিন প্রকার: ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট। প্রত্যেকটা সংজ্ঞা আমি দিব 1 আর 2, মানে রং আর হচ্ছে কাজ মিলিয়ে। দেখো আমি সংজ্ঞাগুলো কিভাবে বলছি। সবুজ রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাকে বলে ক্লোরোপ্লাস্ট। সবুজ ব্যতীত অন্যান্য রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে বলে ক্রোমোপ্লাস্ট। বর্ণহীন যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে তাকে বলে লিউকোপ্লাস্ট। এবার আমরা বর্ণকণিকা নিয়ে কথা বলবো। ক্লোরোপ্লাস্টে প্রধানত ক্লোরোফিল থাকে। তোমরা সবাই জানো ক্লোরোফিল গাছকে সবুজ রং দেয়। এখন ক্লোরোফিল ছাড়াও গাছে থাকতে পারে ক্যারোটিনয়েড। এখন ক্লোরোফিল হচ্ছে গাছে প্রধানত ক্লোরোপ্লাস্টে প্রধানত থাকে ক্লোরোফিল ছাড়াও থাকতে পারে ক্যারোটিনয়েড। এখন ক্যারোটিনয়েডের কালার কি? ক্যারোটিনয়েডের কালার হচ্ছে হলুদ, কমলা আর হচ্ছে লাল। এখন তুমি কোশ্চেন করতে পারো, তো ক্লোরোপ্লাস্ট সবুজ দেখা যায় কেন? ক্লোরোপ্লাস্টে তো ক্যারোটিনয়েড আছে, মানে হলুদ, কমলা, লাল রয়েছে, তাহলে এটা সবুজ দেখা যায় কেন? এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে, তোমার মণিপুর স্কুলের সাদা ড্রেসের উপর আমি একটু হলুদ রং মারলাম, তারপর একটু কমলা রং দিলাম, তারপর একটু লাল রং দিলাম, একটু হলুদ, কমলা, লাল দিয়েছি।
তারপরে এক বালতি সবুজ রং তোমার জামার উপরে আমি ঢেলে দিয়েছি, তাহলে তোমার গায়ে যে একটু আগে আমি হলুদ, কমলা, লাল দিয়েছিলাম সেটা কি এখন আর বোঝা যাবে? সেটা এখন আর বোঝা যাচ্ছে না, কারণ তোমার গায়ে সবুজের পরিমাণ এতই বেশি যে পুরো কালারটা সবুজ হয়ে গেছে। এর মানে ক্লোরোপ্লাস্টে প্রধানত অনেক বেশি ক্লোরোফিল থাকার কারণে এটা সবুজ দেখায়। সবুজ ছাড়াও এখানে হলুদ, কমলা, লাল এটার একটা মিশ্রিত রং ক্যারোটিনয়েড থাকে। এর মানে ক্যারোটিনয়েড কোনো সিঙ্গেল রং না, ক্যারোটিনয়েডে হলুদ, কমলা, লালের একটা মিশ্রণ। তোমরা পঞ্চম অধ্যায়ে পড়েছো যখনই ক্লোরোফিল কমে যায় তখন মাঝে মধ্যে পাতাটা হলুদ হয়ে যায়, মাঝে মধ্যে পাতাটা লাল হয়ে যায়, মাঝে মধ্যে কয়েকটা রং মিলে পাতাটা বেগুনি হয়ে যায়। পঞ্চম অধ্যায়ে তোমরা পড়েছো বিভিন্ন মৌলের অভাবে ক্লোরোফিল যখন নষ্ট হয়ে যায় পাতা হলদে হয়ে ওঠে, পাতা লালচে হয়ে ওঠে, পাতা হচ্ছে বেগুনি হয়ে উঠতে পারে, তখন এই ক্যারোটিনয়েডের রংগুলা মিলে মিলে বিভিন্ন কালার শো করে। তাহলে ক্লোরোফিলের অভাবে এই ক্যারোটিনয়েডের রং শো করলেই আমরা বুঝতে পারি যে পাতায় ক্লোরোফিলের অভাব দেখা দিয়েছে। সবুজ পাতা কোনো কারণে যদি অন্য কালার ধারণ করে তখন বুঝতে হবে যে পাতার ক্লোরোফিল কমে যাচ্ছে। ক্রোমোপ্লাস্ট হচ্ছে কি কি কালার দেয়? ক্রোমোপ্লাস্ট কালার দিতে পারে, ক্রোমোপ্লাস্টের রং থাকতে পারে জ্যান্থোফিল রং বা হচ্ছে বর্ণকণিকা বা পিগমেন্ট। জ্যান্থোফিলের কালার হচ্ছে, জ্যান্থোফিলের লতে হচ্ছে, জ্যান্থোফিলের লতে মনে রাখো, জ্যান্থোফিলের লতে মনে রাখো হলুদ, জ্যান্থোফিলের লতে মনে রাখো হলুদ, জ্যান্থোফিলের লতে মনে রাখো হলুদ। ক্যারোটিনের কতে মনে রাখো কমলা, ক্যারোটিনের কতে মনে রাখো কমলা, ক্যারোটিনের কতে মনে রাখো কমলা, ক্যারোটিনের কতে মনে রাখো কমলা। ফাইকো এরিথ্রিন, গ্রিক দেশে এরিথ্রিন মানে হচ্ছে লাল, গ্রিক দেশে এরিথ্রিন মানে হচ্ছে লাল। ফাইকোসায়ানিনের নতে মনে রাখো, ফাইকোসায়ানিনের নতে মনে রাখো নীল, ফাইকোসায়ানিনের নতে মনে রাখো নীল। তাহলে ক্রোমোপ্লাস্টে কি কি রং থাকতে পারে? জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকো এরিথ্রিন, ফাইকোসায়ানিন। জ্যান্থোফিল হলুদ কালার দেয়, ক্যারোটিন কমলা কালার দেয়, ফাইকো এরিথ্রিন লাল কালার দেয়, ফাইকোসায়ানিন নীল কালার দেয়। আর লিউকোপ্লাস্টে কালার নাই, মানে কোনো রঞ্জক, বর্ণকণা বা পিগমেন্ট থাকে না। ক্লোরোপ্লাস্ট হচ্ছে গাছের সবুজ অংশ থাকে, পাতা, কচি, কাণ্ড যত সবুজ অংশ আছে সেখানে থাকে। ক্রোমোপ্লাস্ট যত রঙিন অংশ আছে সেখানে থাকে। কি কি রঙিন অংশ থাকতে পারে? রঙিন হতে পারে ফুল, কিছু গাছে রঙিন পাতা থাকতে পারে, গাজরের মূলটা রঙিন সেখানে থাকতে পারে। লিউকোপ্লাস্ট হচ্ছে যেখানে সূর্যের আলো কখনো পৌঁছায় না সেখানে হচ্ছে লিউকোপ্লাস্ট থাকে। যেমন মূলে কখনো সূর্যের আলো পৌঁছায় না, গাছের ভ্রূণ, বীজের মধ্যে যে ছোট্ট একটা ভ্রূণ থাকে, বীজের মধ্যে যে ছোট্ট ভ্রূণ থাকে সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেটা লিউকোপ্লাস্ট। জনন কোষ মানে শুক্রাণু ডিম্বাণু, সেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেটা বর্ণহীন, লিউকোপ্লাস্ট। তুমি কোশ্চেন করতে পারো যে গাছের মূল তো বর্ণহীন হওয়ার কথা, তাহলে গাজরের মূল কেন হচ্ছে কালারফুল? গাজরের মূল হচ্ছে বিশেষ ধরনের একটা মূল যেটা সূর্যের আলো সংগ্রহ করে নিচের দিকে পৌঁছাতে পারে। গাজরের মূল হচ্ছে বিশেষ ধরনের একটা মূল যেখানে গাজরের পাতা সূর্যের আলো থেকে বিভিন্ন কণা, বর্ণকণা সংগ্রহ করে মাটির নিচে পাস করতে পারে এবং এটা একটা বিশেষ ধরনের মূল। গাজরের মূল একটা ব্যতিক্রম ধর্মী মূল যেটা হচ্ছে সূর্যের আলোকে নিচে পরিবহন করতে পারে এবং মাটি অন্ধকারেও সেই রংটা অক্ষত থাকে। সাধারণত যেখানে সূর্যের আলো পৌঁছায় না সেটা লিউকোপ্লাস্ট মানে বর্ণহীন হওয়ার কথা, কিন্তু গাজরের মূল এই পৃথিবীতে অনেক ব্যতিক্রম থাকতে পারে, তার মধ্যে একটা ব্যতিক্রম হচ্ছে গাজরের মূল। তাহলে আমি আজকে আলোচনা করছি প্লাস্টিড নিয়ে। প্রথমেই বললাম উদ্ভিদের গুরুত্বপূর্ণ যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু, উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু তিনটা গুরুত্বপূর্ণ কাজ করে। খাদ্য প্রস্তুত করে, খাদ্য সঞ্চয় করে আর উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে, তাকে বলে প্লাস্টিড। উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ যে সাইটোপ্লাজমিক অঙ্গাণু খাদ্য প্রস্তুত, খাদ্য সঞ্চয় এবং উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে, তাকে প্লাস্টিড বলে। প্লাস্টিড তিন ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আর হচ্ছে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট আমরা সবাই জানি সবুজ রং এবং ক্লোরোপ্লাস্টের প্রধান কাজ খাদ্য প্রস্তুত করা। ক্রোমোপ্লাস্ট রঙিন তবে সবুজ ব্যতীত অন্যান্য রং এবং যেহেতু বিভিন্ন কালারের হয় গাছকে বর্ণময় আকর্ষণীয় করে কীটপতঙ্গকে আকৃষ্ট করে পরাগায়নে সাহায্য করে। লিউকোপ্লাস্ট বর্ণহীন এই লিউকোপ্লাস্ট উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে। আমরা প্রত্যেকটা সংজ্ঞা বানাবো 1 আর 2 নম্বর পয়েন্টকে যোগ করে। যেমন দেখো ক্লোরোপ্লাস্টের সংজ্ঞা বলছি, সবুজ রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাকে বলে ক্লোরোপ্লাস্ট। আবার বলছি, সবুজ রঙের যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য প্রস্তুতে সাহায্য করে তাকে বলে ক্লোরোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্টের সংজ্ঞা বলছি,
সবুজ ব্যতীত অন্যান্য রঙের যে প্লাস্টিড উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে বলে ক্রোমোপ্লাস্ট। আবার বলছি, সবুজ ব্যতীত অন্যান্য রঙের যে প্লাস্টিড উদ্ভিদ দেহকে বর্ণময় ও আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করে তাকে বলে ক্রোমোপ্লাস্ট। লিউকোপ্লাস্টের সংজ্ঞা বলছি, বর্ণহীন যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে তাকে বলে লিউকোপ্লাস্ট। আবার বলছি, বর্ণহীন যে প্লাস্টিড উদ্ভিদকে খাদ্য সঞ্চয়ে সাহায্য করে তাকে বলে লিউকোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে সাধারণত ক্লোরোফিল রং থাকে, ক্লোরোফিল থাকার কারণে এটা সবুজ হয়। ক্লোরোফিল ছাড়াও থাকতে পারে ক্যারোটিনয়েড, যেটা হলুদ কমলা লাল রং প্রদান করে। ক্রোমোপ্লাস্টে থাকতে পারে 4টা রং, জ্যান্থোফিল, ক্যারোটিন, ফাইকোএরিথ্রিন, ফাইকোসায়ানিন। জ্যান্থোফিল হলুদ রং প্রদান করে, ক্যারোটিন কমলা রং প্রদান করে, ফাইকোএরিথ্রিন লাল রং প্রদান করে, ফাইকোসায়ানিন নীল রং প্রদান করে। লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক পদার্থ বা কোনো বর্ণকণা নাই। ক্লোরোপ্লাস্ট যেহেতু সবুজ, তাহলে যে কোনো সবুজ অংশে থাকে, পাতা, কচি কাণ্ড ইত্যাদি সবুজ অংশে থাকে। ক্রোমোপ্লাস্ট গাছের ফুল, রঙিন পাতা, গাজরের মূল রঙিন অংশে থাকে ক্রোমোপ্লাস্ট। যেখানে কখনো সূর্যের আলো পৌঁছায় না সেখানে থাকে লিউকোপ্লাস্ট। সূর্যের আলো কোথায় পৌঁছায় না? গাছের মূলে সূর্যের আলো পৌঁছায় না। গাছের ভ্রূণ যেখানে সূর্যের আলো পৌঁছায় না। গাছের জননকোষ শুক্রাণু নির্মাণে সূর্যের আলো পৌঁছায় না। গাজরের মূল একটা ব্যতিক্রমধর্মী মূল, যেখানে হচ্ছে সূর্যের আলো না পৌঁছালেও এটা হচ্ছে রঙিন হয়। এখন তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে যে রূপান্তরিত প্লাস্টিড কাকে বলে। তোমাদের পরীক্ষায় একটা প্রশ্ন আসে রূপান্তরিত প্লাস্টিড কাকে বলে। রূপান্তরিত প্লাস্টিড হচ্ছে মাঝে মধ্যে সূর্যের আলোর উপস্থিতিতে লিউকোপ্লাস্ট গাছের মূলের মধ্যে মাটি যদি সরে যায় এবং গাছের মূল যদি বাইরে বের হয়ে আসে, তখন সূর্যের আলো পড়তে পড়তে গাছের এই মূলটা সবুজ বা অন্যান্য রং শো করতে পারে। তাহলে সূর্যের আলোর সংস্পর্শে গাছের মূলটা যখন সূর্যের আলো পায় তখন বিভিন্ন কালার হয়ে যেতে পারে। সূর্যের আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট হতে পারে। আবার তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছো গাছের পাতার উপরে, তোমরা ক্লিপ দিয়ে আটকে গাছের পাতাকে হচ্ছে বর্ণহীন করেছো। তোমরা গাছের পাতার উপরে, তোমাদের মণিপুর স্কুল যখন খোলা ছিল তখন তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছো। প্র্যাকটিক্যালটা ছিল অনেকটা এরকম। তোমরা যখন মণিপুর স্কুলে পড়েছো তখন তোমরা একটা প্র্যাকটিক্যাল করেছো যে গাছের এই সবুজ একটা অংশে তোমরা এরকম একটা কাগজ লাগিয়ে সেখানে হচ্ছে কিছুদিন রেখে দিয়েছো, এবং যে অংশে সূর্যের আলোটা পৌঁছায় নাই সেই অংশটা, যে অংশে সূর্যের আলো পৌঁছায়নি সেই অংশটা কিছুদিনের মধ্যে বর্ণহীন হয়ে গিয়েছে, সবুজ রং হারিয়ে। এর মানে যদি সূর্যের আলো না পায় তাহলে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট মানে রঙিন অংশগুলো বর্ণহীন হয়ে যেতে পারে। তাহলে আমি বলতে যাচ্ছি আলোর অনুপস্থিতিতে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট হতে পারে, আবার আলোর সংস্পর্শে লিউকোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট হতে পারে। তাহলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিড এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে। তখন তাকে বলা হয় রূপান্তরিত প্লাস্টিড বা ট্রান্সফর্মড প্লাস্টিড। একটা ছেলে মণিপুর স্কুল খুলে গিয়েছে, একটা ছেলে করোনা ভাইরাস চলে গেল, মণিপুর স্কুল খুলে গেল। একটা ছেলে মনের আনন্দে রোনালদোর মতো চুল রাখলো। একটা ছেলে মনের আনন্দে রোনালদোর মতো চুল রাখলো। তখন তুমি ওই ছেলেটাকে বলবা এটা হচ্ছে রূপান্তরিত রোনালদো। আরেকটা ছেলে মনের আনন্দে মেসির মতো চুল রাখলো, তুমি তাকে বলবা রূপান্তরিত মেসি, এটা হচ্ছে ট্রান্সফর্মড মেসি। মানে এই ছেলেটা রিয়েল মেসি না, ও হচ্ছে মেসির মতো একটা রূপ ধারণ করেছে, ও হচ্ছে রূপান্তরিত একটা মেসি। তাহলে আমি বলতে চাচ্ছি যখন লিউকোপ্লাস্টটা যখন সূর্যের আলো পেয়ে ক্লোরোপ্লাস্ট বা ক্রোমোপ্লাস্ট হবে তখন তাকে আমরা বলবো রূপান্তরিত প্লাস্টিড। আবার মাঝে মধ্যে ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট আলো না পেয়ে লিউকোপ্লাস্ট হয়ে যেতে পারে, তখন তাকে আমরা বলবো রূপান্তরিত প্লাস্টিড। তাহলে আলোর উপস্থিতি বা অনুপস্থিতির উপর ভিত্তি করে প্লাস্টিড এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হতে পারে, তখন তাকে বলে রূপান্তরিত প্লাস্টিড বা ট্রান্সফর্মড প্লাস্টিক। কারো কোনো প্রশ্ন থাকলে আমাকে বলতে পারো, আর প্রশ্ন না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। আমাদের ক্লাসটা আজকে 10:30 পর্যন্ত সংগঠিত হবে ইনশাআল্লাহ। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, না থাকলে আমি নেক্সট টপিকসে যাব। মোসলে আহমেদ কোশ্চেন করলো, স্যার প্লাস্টিড তো খুবই ছোট, অনুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, প্লাস্টিডের রং বিজ্ঞানীরা বুঝলো কিভাবে? বলদের মতো কোশ্চেন করে এই পোলাটা মাঝে মধ্যে। বিজ্ঞানীরা অণু, পরমাণু, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বের করতে পারছে, আর হচ্ছে রং বুঝতে পারবে না। বলদ জানি কোথাকার। প্লাস্টিকের ভিতরে রং খুব ছোট, বিজ্ঞানীরা কেমনে বুঝবো রং? বলদের মতো কোশ্চেন। আহমেদ ফাহিম শাহরিয়ার কোশ্চেন করলো, গাছের মূল যখন সবুজ হয়ে যায় তখন গাছের ক্ষতি হয় কিনা? গাছের মূল কখন সবুজ হবে? গাছের উপর থেকে মাটি চলে গেলে গাছের মূল হচ্ছে সবুজ হবে। গাছের উপর থেকে মাটি চলে গেলে
গেলে গাছের মূলের উপর থেকে যখন মাটি চলে যায় তখন তো গাছের ক্ষতি হবেই। গাছের উপর থেকে মাটি চলে গেলে না তারপরে হচ্ছে গাছের মূল সবুজ হবে, মাটি চলে গেলে তো সব গাছেরই ক্ষতি হবে। ফারদিন আহমেদ অমি কোশ্চেন করলো ক্লোরোপ্লাস্ট থেকে ক্রোমোপ্লাস্ট হতে পারে কিনা। হ্যাঁ, ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হতে পারে। ফারদিন আহমেদ অমি কোশ্চেন করলো যে ক্লোরোপ্লাস্ট, ফারদিন আহমেদ অমি কোশ্চেন করলো যে উদাহরণের 3 নম্বরে ও দিবে যে ক্লোরোপ্লাস্ট মাঝে মধ্যে ক্রোমোপ্লাস্ট হতে পারে। উদাহরণ হিসেবে বলতে পারি ক্লোরোপ্লাস্ট কিভাবে ক্রোমোপ্লাস্ট হয়। যেমন গাছে কাঁচা আম যখন সবুজ থাকে, কাঁচা আম যখন সবুজ থাকে তখন সেটা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আবার এই সবুজ আমটা পেকে যাওয়ার পর যখন কমলা বা হলুদ রং হচ্ছে তখন সেটা ক্রোমোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট হওয়ার একটা বাস্তব উদাহরণ হচ্ছে আম কাঁচা থেকে পাকা হওয়া। আসসালামু আলাইকুম সবাই, দয়া করে আমাকে একটু ক্লোরোপ্লাস্ট আজকে শেষ করতে চাচ্ছি আমি। মনোযোগ দিবেন সবাই। আমরা গত ক্লাসে মাইটোকন্ড্রিয়ার গঠন আর কাজ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে ক্লোরোপ্লাস্টের গঠন ও কাজ নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আমি তোমাদের কিছু কথা বলতে চাই। আমি যখন তোমাদের আগে ক্লোরোপ্লাস্ট মাইটোকন্ড্রিয়া পড়িয়েছিলাম তখন প্রত্যেকটা বিষয় আমি এভাবে নোট করে দেওয়ার সময় পাইনি, কারণ মান্থলি পরীক্ষার কারণে আমাদের এত দ্রুত এক একটা চ্যাপ্টার শেষ করতে হতো যে এত সুন্দরভাবে গুছিয়ে লিখে দেওয়া সম্ভব ছিল না। তখন আমি এখন সময় একটু বাড়িয়ে নিয়ে এগুলো নোট করে লিখে দিচ্ছি, এবং আমি তোমাদের প্রত্যেকটা জিনিস যেভাবে লিখিয়ে দিচ্ছি এভাবেই যদি পরীক্ষার হলে উপস্থাপন করতে পারো ইনশাআল্লাহ ভালো নাম্বার আশা করা যায়। দ্বিতীয় অধ্যায়ের কিছুটা অংশ আমরা শেষ করে তারপরে বোর্ডের প্রশ্নগুলো সলভ করব। আমি শীটটা রেডি করতে পারিনি প্রথম অধ্যায়ের, আমি শীটটা রেডি করে তোমাদের দিয়ে দিব। এবং মনোযোগ দিয়ে খেয়াল করো, ক্লোরোপ্লাস্টের গঠনটা লিখেছি ওই পাশে আর ক্লোরোপ্লাস্টের কাজটা লিখেছি এই পাশে। ক্লোরোপ্লাস্টের গঠনকে আমরা মোট 7টা হেডিং এ ভাগ করেছি। ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে আলোচনা করব, মনোযোগ দিয়ে খেয়াল করবেন সবাই। ক্লোরোপ্লাস্টের গঠনে আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টে 2 স্তর বিশিষ্ট আবরণ। বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। তাহলে প্রতিটি ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট আবরণী মেমব্রেন দিয়ে আবৃত থাকে। বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। এতটুকু লিখলে যথেষ্ট। তাহলে প্রতিটি ক্লোরোপ্লাস্ট 2 স্তর বিশিষ্ট আবরণী বা ঝিল্লি বা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, যার বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ভেতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। 2 নম্বরে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি ক্লোরোপ্লাস্টে চাকতির মতো কিছু বস্তু রয়েছে। ক্লোরোপ্লাস্টে এই চাকতির মতো বস্তুগুলোকে প্রতিটি ক্লোরোপ্লাস্টে চাকতির মতো বস্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি ক্লোরোপ্লাস্টের ভিতরে চাকতির মতো বস্তু রয়েছে। এই চাকতির মতো বস্তুগুলোকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। প্রতিটি ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো বস্তু রয়েছে। এই চাকতির মতো বস্তুগুলোকে বলা হচ্ছে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। প্রতিটি প্লাস্টে চাকতির মতো বস্তু রয়েছে। এই চাকতির মতো বস্তুগুলোকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। গ্রানাম চক্র বা থাইলাকয়েড। ধরে নাও এটা হচ্ছে একটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড। ধরে নাও এটা হচ্ছে একটা গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এটার উপর যদি আরেকটা গ্রানাম চক্র দেই তাহলে আরেকটা যোগ হলো। এটার উপর যদি আরেকটা গ্রানাম চক্র দেই আরেকটা যোগ হলো। এটার উপর যদি আরেকটা গ্রানাম চক্র দেই আরেকটা যোগ হলো। এটার উপর যদি আরেকটা গ্রানাম চক্র দেই আরেকটা যোগ হলো। তাহলে এখানে দেখা যাচ্ছে অনেকগুলা গ্রানাম চক্র মিলে একটা স্তূপ বানিয়েছে। এই স্তূপটাকে বলা হয় গ্রানাম। এই স্তূপটাকে বলা হয় গ্রানাম। তাহলে এক একটার নাম হচ্ছে এক একটাকে বলা হয় থাইলাকয়েড, এক একটাকে বলা হয় থাইলাকয়েড। তাহলে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো এক একটা বস্তুকে বলে থাইলাকয়েড। 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 এখন এই একটা চাকতির উপর আরেকটা চাকতি, একটা চাকতির উপর আরেকটা চাকতি, একটা চাকতির উপর আরেকটা চাকতি, একটা চাকতির উপর আরেকটা চাকতি। তাহলে থাইলাকয়েড গুলো উপর্যুপরি সজ্জিত হয়ে, মানে একটার উপর আরেকটা সজ্জিত হয়ে যে স্তূপের মতো গঠন তৈরি করেছে, এই স্তূপের মতো গঠনকে বলে গ্রানাম। স্তূপের মতো গঠনকে বলে গ্রানাম। এক একটার নাম থাইলাকয়েড, এক একটার নাম থাইলাকয়েড। আর স্তূপটাকে বলে গ্রানাম, স্তূপটাকে বলে গ্রানাম। এক একটাকে বলে থাইলাকয়েড বা গ্রানাম চক্র, এক একটাকে বলে থাইলাকয়েড বা গ্রানাম চক্র। আর স্তূপটাকে বলে গ্রানাম, স্তূপটাকে বলে
বলে গ্রানাম। তাহলে আমি বলতে চাচ্ছি ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো যে বস্তু রয়েছে, চাকতির মতো বস্তুগুলোকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো যে বস্তু রয়েছে তাকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই থাইলাকয়েড গুলো উপর্যুপরি সজ্জিত হয়ে, অর্থাৎ থাইলাকয়েড গুলো একটির উপর আরেকটি সজ্জিত হয়ে, থাইলাকয়েড গুলো উপর্যুপরি সজ্জিত হয়ে মানে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে, থাইলাকয়েড গুলো উপর্যুপরি সজ্জিত হয়ে মানে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে যে স্তূপের মতো গঠন তৈরি করেছে তাকে বলে গ্রানাম। গ্রানাম গুলাকে বহুবচনে বলে গ্রানা, গ্রানাম গুলাকে বহুবচনে বলে গ্রানা। আমি দেখতে পাচ্ছি একটা গ্রানামের সাথে আরেকটা গ্রানাম সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত আছে। সূক্ষ্ম নালীকে বলে ল্যামেলাম, সূক্ষ্ম নালীকে বলে ল্যামেলাম। গ্রিক ল্যামেলাম মানে হচ্ছে, গ্রিক দেশের ল্যামেলাম মানে হচ্ছে সংযোগকারী সূক্ষ্ম নালিকা। গ্রিক ল্যামেলাম মানে হচ্ছে সংযোগকারী সূক্ষ্ম নালিকা। তাহলে পাশাপাশি দুইটা গ্রানাম, পাশাপাশি দুটি গ্রানাম যে সূক্ষ্ম নালিকা দ্বারা সংযুক্ত আছে তাকে বলে গ্রানাম ল্যামেলাম। পাশাপাশি দুটি গ্রানাম যে সূক্ষ্ম নালী দ্বারা সংযুক্ত হয়েছে তাকে বলা হচ্ছে গ্রানাম ল্যামেলাম। এখানে আমরা দেখতে পাচ্ছি এই সূক্ষ্ম নালিকাটা একটা গ্রানাম থেকে সৃষ্টি হয়ে আরেকটা গ্রানামে এখনো ঢুকতে পারেনি, আরেকটা গ্রানামে এখনো ঢুকতে পারেনি। তাহলে এই সূক্ষ্ম নালিকা গ্রানাম থেকে সৃষ্টি হয়েছে ঠিকই, একটা গ্রানাম থেকে সৃষ্টি হয়েছে কিন্তু আরেকটা গ্রানামে ঢুকতে পারে নাই। তাহলে এই সংযোগকারী সূক্ষ্ম নালিকা অবস্থান করছে ম্যাট্রিক্সে। তাহলে ম্যাট্রিক্সের সংজ্ঞাটা আগে বলে নেই। ম্যাট্রিক্স কাকে বলে? ক্লোরোপ্লাস্টের ঝিল্লির ভিতরে, ক্লোরোপ্লাস্টের ঝিল্লির ভেতরে আবদ্ধ তরল পদার্থকে বলে ম্যাট্রিক্স। ক্লোরোপ্লাস্টের ঝিল্লির ভেতরে, ক্লোরোপ্লাস্টের ঝিল্লির ভেতরে মানে আবরণের ভিতরে যে তরল বস্তু রয়েছে, তরল পদার্থকে বলে ম্যাট্রিক্স। আর ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে একটা আলাদা নাম দেওয়া হয় যার নাম হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে আলাদাভাবে ডাকা হয় স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে আলাদাভাবে ডাকা হয় স্ট্রোমা। তাহলে আমি বলতে চাচ্ছি একটা সূক্ষ্ম নালী যদি গ্রানাম টু গ্রানাম, একটা সূক্ষ্ম নালী যদি গ্রানাম টু গ্রানাম, গ্রানাম থেকে গ্রানামে প্রবেশ করেছে, গ্রানাম ল্যামেলাম, গ্রানাম থেকে গ্রানামে ঢুকে গেছে, গ্রানাম থেকে গ্রানামে, গ্রানাম ল্যামেলাম। আরেকটা দেখতে পাচ্ছি গ্রানাম থেকে শুরু হয়েছে কিন্তু আরেকটা গ্রানামে ঢুকতে পারে নাই, গ্রানাম থেকে সৃষ্টি হয়ে সেটা স্ট্রোমা বা ম্যাট্রিক্সে অবস্থান করছে। স্ট্রোমা বা ম্যাট্রিক্সে অবস্থান করছে বলে এটার নাম স্ট্রোমা ল্যামেলাম। তাহলে যে সূক্ষ্ম নালিকা গ্রানাম টু গ্রানাম তাকে বলে গ্রানাম ল্যামেলাম। যে সূক্ষ্ম নালিকা গ্রানাম টু ম্যাট্রিক্স বা স্ট্রোমা, গ্রানাম টু স্ট্রোমা, স্ট্রোমাতে অবস্থান করছে বলে এটাকে বলে স্ট্রোমা ল্যামেলাম। তাহলে যে সংযোগকারী সূক্ষ্ম নালিকা গ্রানাম থেকে স্ট্রোমা বা ম্যাট্রিক্সে অবস্থান করছে তাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। একদম সহজ জিনিস। গ্রানাম থেকে গ্রানামে ঢুকে গেলে গ্রানাম ল্যামেলাম, গ্রানাম থেকে গ্রানামে ঢুকতে পারলো না, স্ট্রোমা বা ম্যাট্রিক্সে অবস্থান করছে, এজন্য এটাকে বলা হচ্ছে স্ট্রোমা ল্যামেলাম। আমি আবার ক্লোরোপ্লাস্টের গঠনটা বলছি, মনোযোগ দিয়ে লক্ষ্য কর। ক্লোরোপ্লাস্টের বাইরের স্তরকে বলা হয় বহিঃস্তর, ক্লোরোপ্লাস্টের ভিতরের স্তরকে বলা হয় অন্তঃস্তর। প্রতিটি ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট আবরণী বা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, যার বাইরের স্তরকে বলে বহিঃস্তর, ভেতরের স্তরকে বলে অন্তঃস্তর। প্রতিটি ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট আবরণী বা মেমব্রেন দিয়ে আবৃত থাকে, যার বাইরের স্তরকে বলে বহিঃস্তর, ভেতরের স্তরকে বলে অন্তঃস্তর। ক্লোরোপ্লাস্টের এই দুইটা স্তর বিশিষ্ট আবরণী দ্বারা প্রতিটা ক্লোরোপ্লাস্ট আবৃত থাকে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো কিছু বস্তু রয়েছে। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে এই চাকতির মতো বস্তুগুলোকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে চাকতির মতো বস্তুগুলোকে বলা হয় গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই থাইলাকয়েড গুলো উপর্যুপরি সজ্জিত হয়ে মানে একটির উপর আরেকটি সজ্জিত হয়ে একটা স্তূপের মতো গঠন তৈরি করেছে। এই স্তূপকে বলে গ্রানাম, স্তূপকে বলে গ্রানাম। আর গ্রানাম গুলাকে বহুবচনে বলে গ্রানা, গ্রানাম গুলাকে বহুবচনে বলে গ্রানা। ক্লোরোপ্লাস্টের একটা গ্রানামের সাথে আরেকটি গ্রানাম যে সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত আছে তাকে বলে গ্রানাম ল্যামেলাম। পাশাপাশি দুইটা গ্রানাম যে সূক্ষ্ম নালী দ্বারা যুক্ত আছে তাকে বলে গ্রানাম ল্যামেলাম। ক্লোরোপ্লাস্টের এই আবরণীর ভিতরে যে তরল বস্তু রয়েছে তরলকে বলে ম্যাট্রিক্স। আর ক্লোরোপ্লাস্টের ম্যাট্রিক্সকে নাম দেওয়া হয়েছে স্ট্রোমা। যদি কোনো গ্রানাম থেকে একটা সূক্ষ্ম নালী তৈরি হয়ে ম্যাট্রিক্স বা স্ট্রোমার মধ্যে অবস্থান করে, স্ট্রোমা
স্ট্রোমাতে সূক্ষ্মনালীটা অবস্থান করছে বলে এটাকে বলা হয় স্ট্রোমা ল্যামেলাম। স্ট্রোমাতে সূক্ষ্মনালী অবস্থান করছে বলে এটাকে বলে স্ট্রোমা ল্যামেলাম। তাহলে ক্লোরোপ্লাস্টের গঠন নিয়ে আলোচনা করছিলাম, সবাইকে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। ক্লোরোপ্লাস্টের গঠন, প্রতিটি ক্লোরোপ্লাস্ট দুই স্তর বিশিষ্ট আবরণী দ্বারা আবৃত, যার বাইরের স্তরকে বহিঃস্তর, ভেতরের স্তরকে বলে অন্তঃস্তর। ক্লোরোপ্লাস্টের ভিতরে কিছু চাকতির মতো বস্তু রয়েছে, এই চাকতিগুলোকে বলে গ্রানাম চক্র বা থাইলাকয়েড। এই চাকতিগুলা বা থাইলাকয়েডগুলা একটার উপর আরেকটা বসে যে স্তূপ বানিয়েছে, স্তূপকে বলে গ্রানাম। গ্রানামকে বহুবচনে বলে গ্রানা। ক্লোরোপ্লাস্টের এই গ্রানামগুলা যে সূক্ষ্ম নালিকা দ্বারা যুক্ত আছে তাকে বলে গ্রানাম ল্যামেলা। ক্লোরোপ্লাস্টের ভিতরে যে তরল বস্তু রয়েছে তাকে বলে ম্যাট্রিক্স বা স্ট্রোমা। কোন সূক্ষ্ম নালী যদি ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে অবস্থান করে তাকে বলে স্ট্রোমা ল্যামেলা। ক্লোরোপ্লাস্টের ভিতরে কাজ করে দুইটা বস্তু, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টে কাজ করে দুটি বস্তু, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। ক্লোরোপ্লাস্টে কাজ করে দুটি বস্তু, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ রইল। ক্লোরোপ্লাস্টের গ্রানা, এই গ্রানাগুলা সূর্যের আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তি বানায়। ক্লোরোপ্লাস্টের গ্রানা সূর্যের আলোকে আবদ্ধ করে রাসায়নিক শক্তি বানায়। তোমরা চতুর্থ অধ্যায়ে পড়েছো সূর্যের আলো থেকে নিঃসৃত হয় ফোটন কণা। তোমরা চতুর্থ অধ্যায়ে পড়েছো সূর্যের আলো থেকে নিঃসৃত হয় ফোটন কণা। তোমরা চতুর্থ অধ্যায়ে পড়েছো সূর্যের আলো থেকে নিঃসৃত হয় ফোটন কণা। সেই ফোটন কণাকে গ্রানা ধরে ফেলে। এই ক্লোরোপ্লাস্টের গ্রানা সূর্যের আলো থেকে ফোটন কণাকে ধরে ফেলে, ধরে সেই ফোটন কণাকে রাসায়নিক শক্তি এটিপি বানায়। তাহলে এই গ্রানা সূর্যের আলোকে আবদ্ধ করে মানে আটকে ফেলে রাসায়নিক শক্তি এটিপি বানায়। ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে যে গ্রানা রয়েছে সেই গ্রানা সূর্যের আলোকে আবদ্ধ করে মানে সূর্যের আলোর ফোটন কণাকে শোষণ করে, সূর্যের আলোর ফোটন কণাকে শোষণ করে গ্রানা রাসায়নিক শক্তি এটিপি বানায়। তাহলে ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরে গ্রানা সূর্যের আলোকে আটকে ফেলে সূর্যের আলোর ফোটন কণাকে শুষে নিয়ে রাসায়নিক শক্তি এটিপি বানায়। তারপরে কাজ করে হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্স। স্ট্রোমা বা ম্যাট্রিক্স কি করে? ওই যে গ্রানা যে সূর্যের আলোকে সৌরশক্তিকে আবদ্ধ করলো, সেই আবদ্ধকৃত সৌরশক্তিকে কাজে লাগিয়ে স্ট্রোমা বা ম্যাট্রিক্সে কিছু এনজাইম রয়েছে, ম্যাট্রিক্সে কিছু এনজাইম বা উৎসেচক রয়েছে, ম্যাট্রিক্স বা স্ট্রোমাতে কিছু এনজাইম রয়েছে, যে এনজাইমগুলো বায়ু থেকে আসা কার্বন ডাই অক্সাইড আর কোষের ভিতরে পানিকে যোগ করে সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। সরল শর্করা বা গ্লুকোজ তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে প্রথমে গ্রানা সূর্যের আলোকে আটকে, সূর্যের আলোর ফোটন কণাকে আটকে রাসায়নিক শক্তি এটিপি বানালো। তারপরে এই স্ট্রোমার এনজাইমগুলা বায়ুর কার্বন ডাই অক্সাইড আর কোষের ভিতরে পানিকে যোগ করে গ্লুকোজ বা সরল শর্করা তৈরি করলো সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া করার জন্য ক্লোরোপ্লাস্টের ভিতরে দুইটা বস্তু কাজ করে, একটা হচ্ছে গ্রানা আর একটা হচ্ছে স্ট্রোমা। গ্রানা আর হচ্ছে স্ট্রোমা। গ্রানার কাজ কি? গ্রানা হচ্ছে সূর্যের আলোকে আটকে ফেলে, সূর্যের আলোকে আবদ্ধ করে, সূর্যের আলোকে আটকে রাসায়নিক শক্তি এটিপি বানায়। গ্রানা সূর্যের আলোর ফোটন কণাকে শুষে নিয়ে, গ্রানা সূর্যের আলোর ফোটন কণাকে শুষে নিয়ে রাসায়নিক শক্তি এটিপি বানায়। গ্রানা সূর্যের আলোর ফোটন কণাকে শুষে নিয়ে, গ্রানা সূর্যের আলোর ফোটন কণাকে শুষে নিয়ে রাসায়নিক শক্তি এটিপি বানায়। তারপরে এই এটিপি কে কাজে লাগায় হচ্ছে স্ট্রোমার এনজাইম। গ্রানা দ্বারা আবদ্ধ সূর্যের আলোর এই শক্তিকে কাজে লাগায় হচ্ছে স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বা এনজাইম। স্ট্রোমাতে অবস্থিত উৎসেচক সমষ্টি বা এনজাইম, স্ট্রোমাতে অবস্থিত এই উৎসেচক সমষ্টি বা এনজাইম বায়ু থেকে আসা কার্বন ডাই অক্সাইড আর কোষের ভিতরে পানিকে যোগ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা বা গ্লুকোজ তৈরি করে। তাহলে সালোক সংশ্লেষণ করার জন্য ক্লোরোপ্লাস্টের দুইটা বস্তু কাজ করে। গ্রানা সূর্যের আলোকে আটকে ফেললো, সূর্যের আলোকে আটকে বানালো এটিপি, এবং সেই এটিপিটা দিল হচ্ছে স্ট্রোমা বা ম্যাট্রিক্সকে। তারপরে এই ম্যাট্রিক্সের এনজাইমগুলা বায়ু থেকে আসা কার্বন ডাই অক্সাইড কোষের ভিতরে পানিকে যোগ করে সরল শর্করা বা গ্লুকোজ বানালো। এভাবে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সম্পন্ন হয়। তোমাদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো।
প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করব। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, না থাকলে আমি ক্লাস শেষ করতে চাই। ফারদিন আহমেদ কোশ্চেন করলো যে ক্লোরোপ্লাস্টের আবরণ কি লিপোপ্রোটিন দ্বারা গঠিত কিনা। ক্লোরোপ্লাস্টের আবরণ লিপোপ্রোটিন দ্বারা সঠিকভাবে গঠিত না, তাই হচ্ছে লিপোপ্রোটিনটা আমি লিখলাম না। ক্লোরোপ্লাস্টের আবরণ কি লিপোপ্রোটিন বলা যেতে পারে, কিন্তু সেটা খুব বেশি একটা সঠিক হয় না, তাই আমি লিপোপ্রোটিনটা লিখলাম না, না লেখাটাই ভালো। পরীক্ষা কবে নিব? আমি শীত দেওয়ার পরে পরীক্ষা নিব। শীত মনে হয় না এই সপ্তাহে দিতে পারছি, আমি শীত আগামী সপ্তাহে দিব, তারপরে পরীক্ষা হবে, আমি জানিয়ে দিব। ফারিহা ইসলাম প্রশ্ন করলো যে হচ্ছে এই চ্যাপ্টারটা অনেক বড়, 2 ভাগ করে এক্সাম নিলে ভালো হতো। অবশ্যই আমি চেষ্টা করব। এই চ্যাপ্টারটা যেহেতু অনেক বড়, তোমাদের যেহেতু মনে অনেক কষ্ট, আমি এই চ্যাপ্টারকে 2 ভাগ করে নেওয়ার চেষ্টা করব, কোনো সমস্যা নেই। ক্লাস টাইম চেঞ্জ করতে গেলে, সকালে ক্লাস নিতে গেলে অনেকেরই দেখা যায় হচ্ছে স্কুল থাকে। আরেকটা প্রবলেম আছে, সকালে আমি যখন ক্লাসের একটু বেশি সময় নিতে চাবো, অনেকেই বলবে যে হচ্ছে স্কুল আছে বা অন্য ব্যাচ আছে, এই ধরনের সমস্যায় সকালে পড়তে পারি, তাই হচ্ছে সকালের টাইমটা আমি অ্যাভয়েড করতেছি। সকালের টাইমে অনেক সময় দেখা যায় যে হচ্ছে আমার অনেকের কমপ্লেইন হচ্ছে স্কুল থাকে 10:40 পর্যন্ত, অনেকের স্কুল থাকে, অনেকের হচ্ছে ব্যাচ থাকে জাস্ট 11টায় চলে যেতে হয়। এজন্য সকালে দেখা যায় আমি চাইলে আমি তোমাদের একটু বেশি সময় ক্লাস নিতে চাচ্ছি সকালে, যেটা কখনোই পসিবল হবে না। তোমরা অনেকেই স্কুল থাকার কারণে চলে যাবা, এজন্য সকালের টাইমটা আমি অ্যাভয়েড করছি। তাহলে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।